আমি খাদিজা বেগম, প্রভাষক জীববিজ্ঞান, কুলিয়ারচর সরকারি কলেজ, কুলিয়ারচর, কিশোরগঞ্জ। ছাত্রছাত্রীরা, আমি আজকে তোমাদেরকে জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় থেকে প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস সম্পর্কে পড়াবো। আমি আজকে তোমাদেরকে পড়াবো পর্বটা পর্ব শ্রেণী পর্যন্ত, বিন্যাস পর্যন্ত পড়াবো। প্রথমে খেয়াল করো পর্বটা কি। যেসব প্রাণীদের জীবনের কোনো না কোনো পর্যায়ে পৃষ্ঠ মধ্যরেখা বরাবর দণ্ডাকার ও স্থিতিস্থাপক নাটকর থাকে তাদের করডাটা। মানুষের কাছে করডাটা পর্বের প্রাণীরা সবচেয়ে বেশি পরিচিত। তোমরা খেয়াল করো, ছোট্ট একটি কাস্টিল মাছ থেকে শুরু করে মানুষ পর্যন্ত এই করডাটা পর্বের অন্তর্ভুক্ত। বিবর্তনের ধারায় এই পর্বের শেষ প্রান্তে রয়েছে, এই পর্বটি শেষ প্রান্তে রয়েছে। তবে উৎপত্তির সময়কার প্রাণীদের যে দেহের গড়ন ছিল, বর্তমান পর্যায়ে স্তন্যপায়ীতে এসে যে জটিল রূপ ধারণ করেছে তা একদম সুস্পষ্ট। এই পর্বের সাথে সম্পর্কযুক্ত অন্য পর্ব হচ্ছে এবং হেমিকর্ডা। অন্য নন কর্ডেট প্রজাতির সাথেও কর্ডেটের কিছু মিল রয়েছে, যেমন দ্বিপার্শ্বীয় প্রতিসম, অগ্রপশ্চাৎ অক্ষ, সিলন, নলের ভিতরে নালীর বিন্যাস, অঙ্গতন্ত্রমাত্রার দেহ গঠন, খণ্ডকায়ন ও মস্তকায়ন। তোমরা লক্ষ্য করো, এত কিছু জানা সত্ত্বেও বিজ্ঞানীদের ধারণা প্রাণী জগতে কর্ডেটের প্রকৃত জাতিজনীয় অবস্থান এখনো অস্পষ্টই রয়ে গেছে। পরিস্ফুটনের সময় ওরিও ক্লিভেজ, মুখ, পায়ের উৎপত্তি, সিলোমের একীভবন ইত্যাদি বিষয়ে কর্ডেট প্রাণীরা একাইনোড্রাম এবং হেমিকর্ডেটের সঙ্গে বেশি মিল সম্পর্ক। আরও লক্ষ্য করলে খেয়াল করবে, কর্ডেট প্রাণীগুলির অন্তঃকঙ্কালও দ্বিসিড্রাল গলবিল, উন্নত মস্তিষ্ক, জোর বিশেষ সংবেদ অঙ্গ, জোর উপাঙ্গ। উৎপত্তির পর দ্রুত এরা কর্ডেট পর্বের প্রাণীরা পৃথিবীর সমস্ত বাস্তুতন্ত্রে ছড়িয়ে এক শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তুলেছে। আর এর ফলে সবশেষে মানুষের আমাদের উদ্ভবের মধ্য দিয়ে পৃথিবীর জয় সমাপ্ত হয়েছে। এরপর খেয়াল করো, কর্ডেট প্রাণীদের গুরুত্বপূর্ণ কিছু বৈশিষ্ট্য। আমি ইতিমধ্যে তোমাদের অনেক বৈশিষ্ট্য বলেছি। বৈশিষ্ট্যগুলি হচ্ছে ভ্রূণ অবস্থায় অথবা খেয়াল করো, ভ্রূণ অবস্থায় অথবা আজীবন কর্ডেটের পৃষ্ঠ মধ্যরেখা বরাবর দণ্ডাকার ও স্থিতিস্থাপক নিরেট নটকর থাকে এবং উন্নত প্রাণীদের ক্ষেত্রে পূর্ণাঙ্গ অবস্থায় এটি মেরুদণ্ড দিয়ে প্রতিস্থাপিত হয়। এসব প্রাণীকে তখন মেরুদণ্ডী প্রাণী নামে অভিহিত করা হয়। নটকটির ঠিক উপরে লম্ব অক্ষ বরাবর ফাঁপা নলাকার স্নায়ুরজ্জ বা নার্ভ কর্ড থাকে। মেরুদণ্ডী প্রাণীদের ক্ষেত্রে এটি পরিবর্তিত হয়ে সম্মুখ প্রান্তে মস্তিষ্ক এবং পশ্চাতে স্পাইনাল কর্ড গঠন করে। জীবনের যে কোনো দশায় বা আজীবন কর্ডেটের গলবিলের দুপাশে কয়েক জোড়া ফুলকার অঙ্গ থাকে। তবে উন্নত কর্ডেটে ফুলকার অঙ্গগুলি বিলুপ্ত হয়ে যায় বা বিলুপ্ত ঘটে। কর্ডেট প্রাণীদের হৃৎপিণ্ডটা থাকে সাধারণত অঙ্কীয় দেশে অবস্থান করে এবং মেরুদণ্ডী প্রাণীদের ক্ষেত্রে দুই জোড়া পার্শ্বপদ থাকে যা অন্তঃকঙ্কালে অবলম্বিত থাকে। এই হচ্ছে কর্ডাটা কাকে বলে এবং কর্ডাটার বৈশিষ্ট্য। তারপর খেয়াল করো, হিকম্যান ETEAL 2004 অনুষ্ঠিত প্রচলিত শ্রেণীবিন্যাস অনুযায়ী কর্ডাটা পর্বকে 3টি উপপর্বে বিভক্ত করে। তোমরা একটু বোর্ডে খেয়াল করো, দেখো ছকের মাধ্যমে আমি তোমাদেরকে দেখাচ্ছি। পর্ব কর্ডাটা এটি 3টি উপপর্বে বিভক্ত করা হয়েছে। উপপর্ব 1 ইউরোকর্ডাটা, উপপর্ব 2 দেখো স্কেফালোকর্ডাটা, উপপর্ব 3 ভার্টিব্রাটা। উপপর্বকে আবার 3টি শ্রেণীতে বিভক্ত করা হয়েছে। শ্রেণী 1 দেখো এসিডিসিয়া, শ্রেণী 2
থেলিয়াসিয়া এবং শ্রেণী 3 হচ্ছে লার্ভেসিয়া। এসিডিসিয়ার প্রাণী হচ্ছে এসিডিয়া ম্যান্টুলা এবং থেলিয়াসিয়ার প্রাণী হচ্ছে সালফা ম্যাক্সিমা এবং লার্ভেসিয়ার প্রাণী হচ্ছে অ্যালবিকাস। এটা হচ্ছে কি ইউরোকর্ডাটার 3টি শ্রেণী। তারপর খেয়াল করো উপপর্ব স্থাফলোকর্ডাটার কোনো শ্রেণী নেই। উপপর্ব 3-এর ভার্টিব্রাটাকে আবার 2টি অধিশ্রেণীতে বিভক্ত করা হয়েছে। অধিশ্রেণী একনাথা এবং অধিশ্রেণী 2 হচ্ছে কি ন্যাথ্রোস্টোমাটা। অধিশ্রেণী একনাথাকে আবার 2টি শ্রেণীতে বিভক্ত করা হয়েছে, মিক্সিনি আর হচ্ছে কি সাফালাস্পিডোমরফি। শ্রেণী 1 হচ্ছে মিকজিনি আর শ্রেণী 2 হচ্ছে সাফালাস্পিডোমরফি। মিকজিনির উদাহরণ হচ্ছে খেয়াল প্রাণী হচ্ছে মিকজিনি গ্লুটিনোসা আর সাফালাস্পিডোমরফির প্রাণী হচ্ছে প্যাক্টোমাইজন মেরিনাস। এ হচ্ছে কি ভার্টিব্রাটা অধিশ্রেণী 2টি অধিশ্রেণী, তার মধ্যে একটি হচ্ছে একনাথার 2টি শ্রেণী হচ্ছে মিকজিনি আর শ্রেণী হচ্ছে সাফালাস্পিডোমরফি। অধিশ্রেণী 2 হচ্ছে ন্যাথ্রোস্টোমাটা। এই ন্যাথ্রোস্টোমাটা অধিশ্রেণীকে আবার 7টি শ্রেণীতে বিভক্ত করা হয়েছে। শ্রেণী 1 হচ্ছে কন্ড্রিকথিস, শ্রেণী 2 হচ্ছে অ্যাক্টিনোপটেরিজি, শ্রেণী 3 হচ্ছে সার্কোপটেরিজি, শ্রেণী 4 নাম হচ্ছে অ্যামফিবিয়া, শ্রেণী 5 নাম হচ্ছে রেপ্টিলিয়া, শ্রেণী 6 হচ্ছে এবিস এবং শ্রেণী 7 হচ্ছে ম্যামালিয়া। দেখো কন্ড্রিকথিসের উদাহরণ হচ্ছে পিট্রিস ক্যাক্টিনাটা প্রাণীর উদাহরণ, আর অ্যাক্টিনোপটেরিজি প্রাণীর উদাহরণ হচ্ছে কাতলা। আর শ্রেণী 3 সার্কোপটেরিজির উদাহরণ হচ্ছে লেটিমেরিয়া সালামিনি নামক প্রাণী। আর শ্রেণী 4 হচ্ছে দেখো অ্যামফিবিয়া হচ্ছে সালামান্ডারা এবং সালামান্ডারা। তারপর হচ্ছে রেপ্টিলিয়া। দেখো রেপ্টিলিয়া প্রাণীর উদাহরণ হচ্ছে নাজা এবং শ্রেণী 6 এবিসের উদাহরণ হচ্ছে প্যাসার ডোমেস্টিকা এবং শ্রেণী 7 ম্যামালিয়ার উদাহরণ হচ্ছে হোমো সেপিয়েন্স। এই হচ্ছে পর্ব কর্ডাটার ছকের মাধ্যমে বর্ণনা। আমি এখন এগুলো তোমাদেরকে বর্ণনামূলকভাবে বর্ণনা করবো, তোমরা খেয়াল করো। দেখো উপপর্ব ইউরোকর্ডাটা সম্পর্কে আমি প্রথমে বলি। এটি 2804টি প্রজাতি নিয়ে এই উপপর্ব গঠিত। পৃথিবীর সব সমুদ্র উপকূলে অগভীর পানিতে এদেরকে পাওয়া যায়। কিছু প্রজাতি সাইফন দিয়ে সজোরে পানি উৎসাহিত করে বলে এদেরকে সাগর ফোয়ারা নামে রাখা হয়। পরিণত প্রাণীতে ইউরোকর্ডাটার পরিণত প্রাণীতে নটকট থাকে না, কিন্তু লার্ভদশায় কেবল লেজে তাদের নটকট থাকে এবং পরিণত প্রাণীরা সাধারণত নিশ্চল হয় এবং স্থায়ীভাবে নিমজ্জিত কোনো বস্তুর সঙ্গে আটকে থাকে, কিন্তু এদের লার্ভা মুক্ত সাঁতরা এবং সকলেই সামুদ্রিক প্রাণী। তারপর পর্বটি হচ্ছে কি খেয়াল করো সেফালোকর্ডাটা খেয়াল করো। তো সরি ইউরোকর্ডাটাকে আবার কি করেছে 2টা শ্রেণীতে বিভক্ত করেছে। একটা হচ্ছে কি অ্যাসিডিসিয়া আর একটা হচ্ছে 3টি শ্রেণীতে। একটা হচ্ছে অ্যাসিডিসিয়া শ্রেণী, দ্বিতীয়টা হচ্ছে থ্যালাসিয়া এবং লার্ভেসিয়া। আমি 3টা বর্ণনা দিচ্ছি, তোমরা খেয়াল করো। প্রথম শ্রেণী হচ্ছে কি অ্যাসিডিসিয়া। এই শ্রেণীভুক্ত প্রাণীর দেহে স্থিতকায় বা নলের মতো দেখা যায় এবং দেহের আবরণটা হচ্ছে কি স্থায়ী, পুরু এবং অর্ধস্বচ্ছ। পরিণত প্রাণীতে এদের কোনো লেজ থাকে না। এই হচ্ছে অ্যাসিডিসিয়া। তারপর হচ্ছে দেখো থেলিয়াসিয়া প্রাণী মানে শ্রেণীর বর্ণনা খেয়াল করো। এই শ্রেণীভুক্ত প্রাণীরা দেখতে লেবু বা পিঁপড়ের আকৃতির হয়। এদের দেহের আবরণটা পাতলা ও স্বচ্ছ এবং পরিণত প্রাণী লেজবিহীন। তারপর শ্রেণী হচ্ছে কি লার্ভেসিয়া। লার্ভেসিয়া শ্রেণী খেয়াল করো। এই শ্রেণীর প্রাণীরা বাঁকা ব্যাঙ্গাচির মতো দেখতে, ব্যাঙ্গাচির মতো। এদের দেহের আবরণ সাময়িক জিলিটিনের মতো স্বচ্ছ এবং পূর্ণাঙ্গ প্রাণীতে লেজ থাকে। তারপর খেয়াল করো, তারপরে উপপর্ব হচ্ছে সেফালোকর্ডাটা। সেফালোকর্ডাটা দেখো পৃথিবীর সব উপকূলীয় প্রাণীর বালুময় তলদেশে এরা বাস করে। কর্ডাটের সবকটি বৈশিষ্ট্যের আদি ও সরল দেখতে পাওয়া যায় এই সেফালোকর্ডাটা। পৃথিবীতে এখন পর্যন্ত 33 প্রজাতির সেফালোকর্ডাটা শনাক্ত করা হয়েছে এবং দেহে
এদের দেহটা হচ্ছে লম্বা, পার্শ্বীয়ভাবে চাপা এবং স্বচ্ছ, উভয় প্রান্ত সরু। দেহের সামনে অঙ্কুরভাবে একটি ওরাল বোর্ড এবং তাতে ওরাল সিঁড়ি থাকে। এদের আজীবন স্থায়ী নটকট এবং নাটকট দেহের সম্মুখ থেকে একদম পশ্চাৎ পর্যন্ত প্রসারিত। গলবিলে অসংখ্য ফুলকারন্দ উপস্থিত। এই হচ্ছে সেফালোকর্ডাটা। তারপর খেয়াল করো, সেফালোকর্ডাটার একটি প্রাণী হচ্ছে ব্রাঙ্কিওস্টোমাটা ল্যান্সিওল্যাটাম। তারপর উপপর্বটি হচ্ছে কি ভার্টিব্রাটা। খেয়াল করো, উপপর্ব ভার্টিব্রাটা, এই উপপর্বটি বিরাট বৈচিত্র্যময়। কর্ডেটের মৌলিক বৈশিষ্ট্যগুলো ছাড়াও আরও কিছু অনন্য বৈশিষ্ট্য ধারণ করায় এই উপপর্ব প্রাধান্যকারী গোষ্ঠী হিসাবে পরিগণিত হয়েছে। অস্থিময় বা তরুণস্থিময় ক্রেনিয়াম এর ভিতরে মস্তিষ্ক অবস্থান করে বলে এই উপপর্বের আরেকটি নাম হচ্ছে কি ক্রেনিয়া। এই পর্বের নটকট মানে এই পর্বের প্রাণীদের নটকট অস্থিময় বা তরুণস্থিময় কশলতা বিশিষ্ট মেরুদণ্ড দ্বারা প্রতিস্থাপিত হয়। এই পর্বের প্রাণীরা মানে দেখা যায় পৃথিবী মানে পৃষ্ঠীয় ফাঁকা স্নায়ুরজ্জ মস্তিষ্ক স্পাইনাল কর্ড গঠন করে এবং স্পাইনাল কর্ড ঘিরে থাকে অস্থিময় অথবা তরুণস্থিময় কশলতা। পৃষ্ঠীয় জোড় উপাঙ্গ মানে চলন অঙ্গ হিসেবে ব্যবহৃত হয় এবং ভার্টিব্রাটা উপপর্বকে দুইটি অধিশ্রেণীতে বিভক্ত করা হয়। অধিশ্রেণী একটি হচ্ছে একনাথা, আরেকটি হচ্ছে ন্যাথিস্টোমাটা। একনাথা খেয়াল করো, এদের প্রকৃত চোয়াল এবং জোড় উপাঙ্গ বিহীন এবং তরুণস্থিময় জীবিত মৎস্য গোষ্ঠী হচ্ছে একনাথা। এই অধিশ্রেণীকে আবার দুটি শ্রেণীতে বিভক্ত করা হয়। একটি হচ্ছে মেগজিনি। মেগজিনি খেয়াল করো, এই শ্রেণী আবার মেগজিনিতে আবার দুটি শ্রেণী মানে মাছগুলো মানে মেগজিনি শ্রেণীর মাছগুলো মানে হ্যাগফিশ নামে পরিচিত। এদের দেহ আইসবিহীন পিচ্ছিল গ্রন্থিযুক্ত ত্বকে আবৃত থাকে এবং গলবিলের দুই পাশে মোট 5 থেকে 15 জোড়া ফুলকারন্দ অবস্থিত। তারপরে শ্রেণীটি হচ্ছে সেফালোপিডোমরফি। শ্রেণীটা হচ্ছে সেফালাসপিডোমরফি। এই শ্রেণীর মাছগুলো ল্যাম্প্রে নামে পরিচিত। এরা সবাই সামুদ্রিক হলেও ডিম পাড়ার জন্য এরা মিঠা পানির হ্রদে পরিযায় হয়, মানে সমুদ্র থেকে তারা মিঠা পানির হ্রদে তারা চলে আসে। ডিম ছাড়ার কয়েক ঘন্টার মধ্যে কয়েক দিনের মধ্যেই এরা মারা যায় এবং ডিম ফুটে অ্যামোসিট লার্ভা বেড়ে আসে এবং রূপান্তর শেষে এরা আবার এই মিঠা পানি থেকে সমুদ্র যাত্রা করে এবং পরিণত দেহে দেখতে সরু বাইম মাছের মতো এবং আইস বিহীন। এদের যে মৌখিক চাকতিটা চোষকের ভূমিকা পালন করে এবং এর চারদিকে ক্যারোটিনময় দাঁত অবস্থান করে। এই হচ্ছে মানে অধিশ্রেণী একনাথার দুটো শ্রেণী বর্ণনা শুনলে মেগজিনি এবং সেফালাসপিডোমরফি। তারপর অধিশ্রেণী হচ্ছে ন্যাথিস্টোমাটা। তারপর অধিশ্রেণী হচ্ছে ন্যাথিস্টোমাটা। ন্যাথিস্টোমাটার প্রথম শ্রেণী হচ্ছে কি কন্ড্রিকথিস। কন্ড্রিকথিস দেখো, ন্যাথিস্টোমাটার বর্ণনা আগে আমি বলি। প্রকৃত চোয়াল এবং জোড় উপাঙ্গ বিশিষ্ট তরুণস্থিময় ও অস্থিময় প্রাণী গোষ্ঠী হিসেবে এই অধিশ্রেণীটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিভিন্ন ধরনের মেরুদণ্ডী প্রাণীর সমাবেশ ঘটেছে এই অধিশ্রেণীতে। শ্রেণী কন্ড্রিকথিস। শ্রেণী কন্ড্রিকথিস এদের সুগঠিত সংবেদ অঙ্গ, শক্তিশালী লেজ, সাঁতার পেশি এবং শিকারী সাবলতা সব মিলিয়ে জলজ পরিবেশে এক দাপট গোষ্ঠী হিসেবে পরিচিত। দেহে অসংখ্য ক্ষুদ্র প্লাকেট আয়সা আবৃত থাকে এবং অন্তকঙ্কাল সম্পূর্ণভাবে তরুণাস্থিময়। এদের পুচ্ছ পাখনা হ্যাটারোসার্কাল ধরনের, অর্থাৎ পুচ্ছ পাখনার অংশ দুটি অসমান। তারপর শ্রেণীটি হচ্ছে কি অ্যাক্টিনোপটেরেজি। খেয়াল করো, অ্যাক্টিনোপটেরেজি এই শ্রেণীভুক্ত মাছগুলো রশ্মিময় পাখনাবিহীন মাছ নামে পরিচিত। ঝর্ণা, হ্রদ, গুহা, গর্ত, বরফ, গভীর সাগর সবখানে এই জাতীয় মাছ বিস্তৃত এবং এসব মাছের অন্তকঙ্কাল হচ্ছে অস্থিময়, ত্বক গ্রন্থিযুক্ত এবং মানে শাখাকৃত মানে সাইক্লো, এটা হচ্ছে আবার সাইক্লোয়েড বা টিনয়েড ধরনের আয়সা আবৃত থাকে।
পুচ্ছ পাখনা হোমোসার্কাল ধরনের, অর্থাৎ পুচ্ছ পাখনা অংশ দুটি সমান। অনেক প্রজাতিতে আবার পটকা বা থলি থাকে। এই হচ্ছে শ্রেণী অ্যাক্টিনোপটেরিজে। তারপর হচ্ছে সার্কোপটেরিজে শ্রেণী। খেয়াল করো, সার্কোপটেরিজে এই শ্রেণীর মাছগুলিকে পিণ্ডাকার পাখনা বিশিষ্ট মাছ বলে। বিজ্ঞানীদের ধারণা এই শ্রেণীর মাছ থেকেই কোনো মাছ থেকেই চতুষ্পদী বা জলচর প্রাণী বা স্থলচর প্রাণী হিসেবে উভচর গোষ্ঠী আবির্ভাব হয়েছে। আমি আবার বলছি, এই শ্রেণীর বিজ্ঞানীদের ধারণা এই শ্রেণীর মাছ থেকেই চতুষ্পদী ও স্থলচর প্রাণী হিসেবে উভচর গোষ্ঠীর আবির্ভাব হয়েছে। এসব মাছের অন্তঃকঙ্কাল হচ্ছে অস্থি নির্মিত, দেহটা হচ্ছে গ্যানোয়েড ধরনের আয়সা আবৃত এবং মাথার দুই পাশে একটি করে ফুলকা রন্ধ্র থাকে যা কানক দিয়ে আবৃত থাকে। রক্তনালিকা সমৃদ্ধ পটকা এদের শ্বসন ও ভেসে থাকতে সাহায্য করে এবং লেজ হচ্ছে অর্থাৎ পৃষ্ঠীয় ও অঙ্কীয় পাখনা একত্রিত হয়ে অভিন্ন ও নমনীয় পাখনা হিসেবে লেজ নিয়ে অবস্থিত। এই হচ্ছে কি মানে শ্রেণী সার্কোপটেরিজের পরিচয়। তারপর দেখো শ্রেণী অ্যামফিবিয়া। অ্যামফিবিয়ার খেয়াল করো, এই শ্রেণীর প্রাণীরা স্থলভাগ জয়ের উদ্দেশ্যে সর্বপ্রথম 4 পা নিয়ে যাত্রা শুরু করেছিল। তখন থেকে এসব প্রাণী চতুষ্পদী নামে পরিচিত। এরা স্থলচর হলেও জননকালে ডিম পাড়ার জন্য পানিতে আসতে হয় এবং পানিতেই ডিমের পরিপুষ্টন ঘটে থাকে এবং পরিপুষ্টন শেষে আবার ডাঙ্গায় তারা ফিরে যায়। আর এর জন্যই অ্যামফিবিয়াস শ্রেণীর প্রাণীরা উভচর নামে অভিহিত। মেরু অঞ্চল সহ পৃথিবীর প্রায় সকল জায়গায় এদেরকে পাওয়া যায়। এরা হচ্ছে কি গ্রন্থি সমৃদ্ধ ত্বক বিশিষ্ট অ্যাক্টোথার্মিক চতুষ্পদী মেরুদণ্ডী প্রাণী। অ্যাক্টোথার্মিক অর্থ হচ্ছে কি খেয়াল করো, দেহের তাপমাত্রা পরিবেশের তাপমাত্রার সাথে তারা কি করতে পারে, ওঠানামা করাতে পারে এবং তাদের ত্বকটাকে আর্দ্র রাখতে এরা সব সময় স্যাঁতস্যাঁতে জায়গায় বাস করে এবং এদের হৃৎপিণ্ডটা সাধারণত 3 প্রকোষ্ঠ বিশিষ্ট। তারপরে শ্রেণী খেয়াল করো র্যাপটেলিয়া। র্যাপটেলিয়া হচ্ছে ভূভাগ জয়ের নেশায়, মানে এরা হচ্ছে ভূভাগ চতুষ্পদী প্রাণীদের অক্লান্ত অভিযান আর গতিময় হয়েছে সরীসৃপ প্রজাতির উৎপত্তি ও বিকাশের মাধ্যমে। উপচরের যে সমস্যা ছিল সরীসৃপে এসে তা সমাধান হয়, মানে দ্রুত পৃথিবী জয় করতে পেরেছে। শুষ্কতা ও ডিমের পরিপুষ্টনের জনিত সমস্যা সহ নিষেধ, পানি ধরে রাখা, স্থলে বিচরণ, খাদ্য গ্রহণ ও রক্ত সংবহনজনিত সমস্ত বাধা অতিক্রম করে সরীসৃপ প্রজাতিতে পৃথিবীর সর্বত্র ছড়িয়ে পড়েছে। সরীসৃপের দেহটা দেখতে সুস্থ এবং অ্যাপিডার্মিস উদ্ভিদ আইস দ্বারা এবং শক্ত প্লেটে আবৃত থাকে। এদের পায়ে 5টি করে নখরযুক্ত আঙ্গুল থাকে এবং এদের ডিমটা চামড়ার মতো বা তৃণময় খোলসে আবৃত থাকে। তারপরে শ্রেণীটা হচ্ছে কি দেখো, শ্রেণী 6 এবিস। পানি ডাঙ্গা ছেড়ে যে মেরুদণ্ড প্রাণী আকাশচারী হয়েছে তা পাখি নামে পরিচিত। এদের উৎপত্তি ও বিকাশ ও বৈচিত্র্য এত বিচিত্র যে কারণে পাখি নিয়ে আলোচনাও অনেক বেশি। আকাশ, মাটি, পানি সবখানে পাখির অবাধ বিচরণ, মানে অন্যান্য মেরুদণ্ডী প্রাণীর কাছে এটা আসলে একটি ঈশ্বরীয় মনে হয় স্বাভাবিক। মেরু অঞ্চল সহ পৃথিবীর সমস্ত প্রাকৃতিক পরিবেশে পাখিকে খুঁজে পাওয়া যায়। কিছু পাখি আবার এতটাই সুযোগ সন্ধানী যে তারা বছরের নির্দিষ্ট সময়কাল ভিন্ন দেশে কাটিয়ে আবার স্বদেশে ফিরে আসে। এদের দেহটা হচ্ছে কি পালক দ্বারা আবৃত থাকে এবং উড্ডয়ন অঙ্গ হিসেবে অগ্রপথে 2টি ডানা থাকায়, মানে তাদের অগ্রপথ 2টি ডানায় রূপান্তরিত হয়েছে। এদের অস্থিগুলো বায়ুগহ্বর যুক্ত ও হালকা, তাই তারা অনায়াসে উঠতে পারে। পাখির শরীরেই প্রথম মানে ওয়ার্ম ব্লাডেড মানে এন্ডোথার্মিক অবস্থা দেখা গিয়েছে। এই হচ্ছে শ্রেণী 6 এর এবিসের সংক্ষিপ্ত পরিচিতি। শ্রেণী দেখো 7 হচ্ছে কি ম্যামেলিয়া। ম্যামেলিয়ার শ্রেণীর খেয়াল করো, প্রাণী জগতে বিবর্তনের ধারাবাহিকতায় সবচেয়ে উন্নত প্রাণী হিসেবে আবির্ভূত হয়েছে ম্যামেলিয়া শ্রেণী। দেহগড়ন ওজনের মানে দেহগড়নের
ওজনের বাদুড় থেকে শুরু করে 130 মেট্রিক টন ওজনের নীলতিমির বিচিত্র আকার আকৃতি ও গড়নের স্তন্যপ্রাণী রয়েছে এই শ্রেণীতে। শারীরিক গঠনের সঙ্গে বুদ্ধিমত্তা এবং তাৎক্ষণিক সক্রিয়তার কারণে স্তন্যপায়ী প্রাণীরা অথবা এই ম্যামালিয়া শ্রেণীর প্রাণীরা আজ সংখ্যায় কম হলেও পৃথিবীর কর্তৃত্ব দখল করে নিয়েছে। এদের দেহত বিভিন্ন গ্রন্থিযুক্ত এবং লোমে আবৃত থাকে এবং পরিণত স্ত্রী প্রাণীর কার্যকরী স্তন্য গ্রন্থি থেকে খরিত মাতৃদুগ্ধে নবজাতকরা লালিত হয়। চোয়ালে এই ম্যামালিয়া শ্রেণীর চোয়ালে বিভিন্ন ধরনের দাঁতযুক্ত এবং হৃৎপিণ্ডটা সম্পূর্ণ 4 প্রকোষ্ঠ বিশিষ্ট এবং ওয়ার্ম ব্লাড উষ্ণ রক্ত বিশিষ্ট। এদের একটি প্রজাতি উড়তে সক্ষম, যেমন বাদুড়। ছাত্রছাত্রীরা আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।